আমাদের আজকের আলোচনার বিষয় বাক্যের অর্থভিত্তিক রূপান্তরের দ্বিতীয় পর্ব, শেষ পর্ব। আমরা এর আগের দিন বাক্যের অর্থভিত্তিক রূপান্তরে আমরা আলোচনা করেছি নির্দেশক বাক্য থেকে প্রশ্নবাচক বাক্যে, প্রশ্নবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে, ইতিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে, নেতিবাচক বাক্য থেকে ইতিবাচক বাক্যে রূপান্তরের নিয়ম এবং তার উদাহরণ। আজকে আমরা বাক্যের যে অর্থগত শ্রেণী বিভাগ, সেই অর্থগত শ্রেণী বিভাগে আমরা অন্যান্য অবশিষ্ট রূপান্তর আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের নিয়ম। নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের নিয়ম। লেখো তোমরা। নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের প্রথম নিয়ম লেখো। নির্দেশক বাক্যের ক্রিয়াপদটিকে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদে পরিণত করতে হবে। নির্দেশক বাক্যের ক্রিয়াপদটিকে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদে পরিণত করতে হবে। আর বাক্যের ক্রিয়ার যে কর্তা, বাক্যের ক্রিয়ার কর্তা মধ্যম পুরুষের হবে। বাক্যে ক্রিয়ার কর্তা মধ্যম পুরুষের হবে। অর্থাৎ মধ্যম পুরুষ মানে ওই তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, এর হচ্ছে মধ্যম পুরুষ। নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরের সময় ক্রিয়ার কর্তা মধ্যম পুরুষের হয়। এই দুটো নিয়ম তোমরা মাথায় রাখবে। এবার আমরা দু একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যেমন লেখো তোমরা একটি নির্দেশক বাক্য। সর্বদা সত্য কথা বলা উচিত। সর্বদা সত্য কথা বলা উচিত। তাকে এটা একটা নির্দেশক বাক্য। একে যদি আমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করি, পরিবর্তন করি, তাহলে আমরা কি বলবো? প্রথম হচ্ছে আমাদের ক্রিয়াপদটিকে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদে পরিণত করতে হবে। তাহলে আমরা যদি এভাবে বলি, সর্বদা সত্য কথা বলো। সর্বদা সত্য কথা বলো। তাহলে এখানে দেখো ক্রিয়াপদ বলো আসলে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ। অনুজ্ঞাবাচক মানে কি? অনুজ্ঞাবাচক মানে হচ্ছে সেখানে সেই বাক্যে ওই আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি বোঝাবে। তাহলে সত্য কথা বলো, তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আসলে উপদেশ বোঝাচ্ছে। এক নম্বর নিয়ম তাহলে আমরা মানলাম। আর দু নম্বর নিয়মে আমরা বলেছিলাম যে অনুজ্ঞাবাচক বাক্যে ক্রিয়ার কর্তা হবে মধ্যম পুরুষের। তাহলে সর্বদা সত্য কথা বলো, তাহলে দেখো, তাহলে তুমি বলো কি তোমরা বলো, তাই না? তাহলে মধ্যম পুরুষেরই তো কর্তা, সেই অনুযায়ী তো বলো ক্রিয়াপদটি হলো। বুঝতে পেরেছ?
ধরো আর একটা যদি উদাহরণ আমরা নিই, গোপন করার দরকার নেই, গোপন করার দরকার নেই। তাহলে এটা যদি আমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করি, তাহলে আমরা কি বলবো? গোপন করো না। দেখো, করো না, তাহলে এটা হচ্ছে ওই অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ হলো। আমরা অনুরোধ করলাম গোপন করো না, আর গোপন করো না, কে গোপন করো না? তুমি গোপন করো না, তোমরা গোপন করো না। দেখো, তাহলে আমাদের যে ক্রিয়া করো না, তার কর্তা কে হলো? এই মধ্যম পুরুষের কর্তা হলো। বুঝতে পেরেছ? তোমরা এবার আমি কয়েকটি নির্দেশক বাক্য বলছি, তোমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করবে, অনুশীলন করবে। ঠিক আছে? প্রত্যহ সকালে ভ্রমণ করা উচিত। প্রত্যহ সকালে ভ্রমণ করা উচিত। চিন্তা করে লাভ নেই। চিন্তা করে লাভ নেই। ওসব কথায় কান দিতে নেই। ওসব কথায় কান দিতে নেই। দুর্জনকে দূরে রাখা উচিত। দুর্জনকে দূরে রাখা উচিত। 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে। 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে। ঠিক আছে? এই নির্দেশক বাক্যগুলোকে তোমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করবে। এবার আমরা এর বিপরীত, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়মগুলো জানব। লেখো তোমরা অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়ম। প্রথম, অনুজ্ঞাবাচক ক্রিয়াপদটিকে অসমাপিকা ক্রিয়ায় বা ক্রিয়াবাচক বিশেষ্য পদে পরিণত করতে হবে। অনুজ্ঞাবাচক ক্রিয়াপদটিকে অসমাপিকা ক্রিয়ায় বা ক্রিয়াবাচক বিশেষ্য পদে পরিণত করতে হবে। আর একটি বিষয় মনে রাখতে হবে, অনুজ্ঞাবাচক থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের সময় উচিত, কর্তব্য, এই শব্দগুলো তোমরা যোগ করবে। এছাড়া অনুরোধ করছি, সাবধান করে দিচ্ছি, এই ধরনেরও তোমরা পদগুচ্ছ যোগ করতে পারো। ধরো একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে বলা হয়েছে একটি অনুজ্ঞাবাচক বাক্য, দেখো তোমরা, বিপদে ধৈর্য ধরো। বিপদে ধৈর্য ধরো। তাহলে বিপদে ধৈর্য ধরো, এটা কি? এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তাহলে আমরা একে যদি নির্দেশক বাক্যে পরিণত করতে চাই, তাহলে আমাদের যে বলেছি, অনুজ্ঞাবাচক ক্রিয়াপদটিকে অসমাপিকা ক্রিয়ায় বা ক্রিয়াবাচক বিশেষ্যে পরিণত করতে পারি, আমরা করতে হবে। তাহলে বিপদে ধৈর্য ধরো, এটা তো সমাপিকা ক্রিয়া। তাহলে ধৈর্য, বিপদে ধৈর্য ধরা, আর ওই যে বলেছি উচিত, কর্তব্য, এগুলো যোগ করতে পারো। তাহলে বিপদে ধৈর্য ধরা উচিত। দেখো, নির্দেশক বাক্য হয়ে গেল। বুঝতে পারছো? অল্প কথায় বলুন, অনুজ্ঞাবাচক
বাক্য। তাহলে এটা আমরা কি করব? অল্প কথায় বলতে, এই যে বলতে, তাহলে বলুনটা কী হলো? অসমাপিকা ক্রিয়াপদ হয়ে গেল বলতে। আর ওই যে বললাম পদগুচ্ছ, অনুরোধ করছি বা সাবধান করে দিচ্ছি বলেছিলাম। তাহলে এখানে কী হবে? অল্প কথায় বলতে অনুরোধ করা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে কী হলো? অনুজ্ঞাবাচক বাক্য নির্দেশক বাক্যে রূপান্তরিত হলো। এখন দেখো, অনুজ্ঞাবাচক বাক্যের যে অনুজ্ঞার ভাবটি, অনুজ্ঞার ভাবটি মানে কি? ওই আদেশ, উপদেশ, অনুরোধ, সে অনুজ্ঞার ভাবটি যেন নির্দেশক বাক্যের মাধ্যমে পরিস্ফুট হয়। ভাবটি যেন নির্দেশক বাক্যের মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে বিপদে ধৈর্য ধরো, অল্প কথায় বলুন। তাহলে এখানে দেখো, যখন বলছি বিপদে ধৈর্য ধরা উচিত, অল্প কথায় বলতে অনুরোধ করা হচ্ছে, তাহলে কিন্তু এখানে কিন্তু সেই অনুজ্ঞার ভাবটি কিন্তু বজায় থাকছে। শুধুমাত্র কি হচ্ছে? তার যে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এটা সবসময় তোমরা মাথায় রাখবে। এবার তোমরা অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যের কয়েকটি অনুশীলনীর অর্থাৎ গৃহকাজ তোমরা লেখো। কয়েকটি অনুজ্ঞাবাচক বাক্য লেখো, যেগুলো তোমরা নির্দেশক বাক্যে পরিণত করবে। তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। খবরদার আর এক পা এগিয়েও না, খবরদার আর এক পা এগিয়েও না। পাখিটাকে শিক্ষা দাও, পাখিটাকে শিক্ষা দাও। আমাকে এক গ্লাস জল দিন, আমাকে এক গ্লাস জল দিন। ছোট হইয়া সুখে থাকো, ছোট হইয়া সুখে থাকো। বাবা তৃষ্ণা দূর করো, বাবা তৃষ্ণা দূর করো। ঠিক আছে? এগুলো তোমরা করবে অনুজ্ঞাবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তর। এবার আমাদের পরে যেটা আমরা আলোচনা করব তা হলো প্রশ্নবাচক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর। প্রশ্নবাচক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর। এ ধরনের রূপান্তরের ক্ষেত্রে প্রথম যে নিয়মটি লেখো, নেতিবাচক প্রশ্নবাক্যকে ইতিবাচক অনুজ্ঞাবাচক বাক্যে পরিণত করতে হয়। নেতিবাচক প্রশ্নবাক্যকে ইতিবাচক অনুজ্ঞাবাচক বাক্যে পরিণত করতে হয় এবং ইতিবাচক প্রশ্নবাক্যকে নেতিবাচক অনুজ্ঞাবাচক বাক্যে পরিণত করতে হয়। 2 নম্বর নিয়মটি হল, প্রশ্নবাচক বাক্য থেকে প্রশ্নসূচক যে পদ, অর্থাৎ ওই কি, কাকে, কেন, কখন ইত্যাদি বর্জন করতে হয়। 3 নম্বর হচ্ছে অনুজ্ঞাবাচক ক্রিয়ার রূপ বসাতে হয়, অনুজ্ঞাবাচক ক্রিয়ার রূপ বসাতে হয়। 4 নম্বর হচ্ছে ওই প্রশ্নসূচক চিহ্নের বদলে পূর্ণচ্ছেদ বসাতে হয়। বাক্যের শেষে প্রশ্নসূচক চিহ্নের বদলে পূর্ণচ্ছেদ বসাতে হয়।
ঠিক আছে? ধরো একটা উদাহরণ তোমরা লেখো, অকারণ চিন্তা করে কি লাভ? অকারণ চিন্তা করে কি লাভ? তাহলে এটা কি প্রশ্নবাচক বাক্য? এটি ইতিবাচক প্রশ্নবাচক বাক্য। এখন এই ইতিবাচক প্রশ্নবাচক বাক্যকে তাহলে অনুজ্ঞাবাচকে পরিণত করলে কি করতে হবে? তাকে নেতিবাচক অনুজ্ঞাবাচক বাক্যে পরিণত করতে হবে, তাই তো নিয়ম আমরা বললাম। তাহলে অকারণ চিন্তা করে কি লাভ, তাহলে কি হবে? অকারণ চিন্তা করো না, তাহলে নেতিবাচক অনুজ্ঞাবাচক বাক্য হলো। দেখো, এই নেতিবাচক অনুজ্ঞাবাচক বাক্যে এক হচ্ছে আমরা ওই প্রথম নিয়ম অনুযায়ী ইতিবাচক প্রশ্ন বাক্যকে নেতিবাচক অনুজ্ঞা বাক্যে পরিণত করলাম। 2 নম্বর নিয়ম ছিল কি, যে আমাদের প্রশ্নসূচক পদগুলো বর্জন করতে হবে। তাহলে অকারণ চিন্তা করে কি লাভ, দেখো এর যে প্রশ্নসূচক পদ কি সেটাকে আমরা বর্জন করলাম। অকারণ চিন্তা করো না, তাহলে এখানে কি নেই। আচ্ছা, তৃতীয় কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে অনুজ্ঞাবাচক ক্রিয়ার রূপ বসাতে হবে। তাহলে যে অকারণ চিন্তা করো না, তাহলে করো না তার মানে এখানে অনুজ্ঞাই বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের একটা উপদেশ দিচ্ছে, এতে অনুরোধ তার ভাব বোঝাচ্ছে, চিন্তা করো না। আর চতুর্থ আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ওই অকারণ চিন্তা করে কি লাভ, অর্থাৎ ওই প্রশ্নসূচক চিহ্ন সেটা তুলে দিয়ে পূর্ণচ্ছেদ বসাতে হবে। তাহলে অকারণ চিন্তা করো না, তাহলে এখানে কি হবে? দাড়ি বসবে, পূর্ণচ্ছেদ বসবে। বুঝতে পেরেছ? তাহলে এই নিয়মগুলো তোমরা মেনে চলবে। আবার তোমরা যদি লেখো, ধরো তুমি কি আমাকে নিয়ে যাবে না ভাই? তুমি কি আমাকে নিয়ে যাবে না ভাই? তাহলে এখানে দেখো, এখানে তাহলে এটা হচ্ছে তোমার নেতিবাচক প্রশ্নসূচক বাক্য। এখন নেতিবাচক এই প্রশ্নবাচক বাক্য তাহলে অনুজ্ঞাবাচক বাক্যের সময় কি হয়ে যাবে? ইতিবাচক, এই প্রথম নিয়ম অনুযায়ী। তাহলে তুমি আমাকে নিয়ে যাও ভাই, তুমি আমাকে নিয়ে যাও ভাই, তাহলে যাবে না ভাই এখানে হয়ে গেল যাও ভাই, তাহলে ইতিবাচক অনুজ্ঞাবাচক হয়ে গেল প্রথম নিয়ম অনুযায়ী। আর একইভাবে তোমার কি হয়ে গেল, ওই নিয়ে যাও ভাই অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ ব্যবহার হলো। দেখো, তুমি কি আমাকে নিয়ে যাবে না ভাই, তাহলে কি ওই প্রশ্নসূচক পদ বর্জন হলো। নিয়ে যাবে না ভাই এর শেষে ছিল হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন, আমরা তুলে দিলাম। তুমি আমাকে নিয়ে যাও ভাই, এখন আমরা দাড়ি বসালাম, পূর্ণচ্ছেদ বসালাম। বুঝতে পেরেছ? এবার আমি তোমাদের কিছু বাক্য বলছি, প্রশ্নবাচক বাক্য, তোমরা তাকে অনুজ্ঞাবাচক বাক্যে পরিণত করবে। বাবা কি বুঝাইয়া দিবেন না? বাবা কি বুঝাইয়া দিবেন না? একবার যাবে না? একবার যাবে না? সত্য কথা বলতে দোষ কি? সত্য কথা বলতে দোষ কি? অত কি ভাবছ? অত কি ভাবছ? অত কি ভাবছ? ছোট ছেলেটাকে এত রোদে কেন নিয়ে যাবে? ছোট ছেলেটাকে এত রোদে কেন নিয়ে যাবে? ঠিক আছে, তোমরা এর চর্চা করো। প্রশ্নবাচক থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর। এবার আমরা তার উল্টোটা শিখব। অনুজ্ঞাবাচক
বাক্য থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের নিয়ম। অনুজ্ঞাবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে ইতিবাচক বাক্যকে নেতিবাচক এবং নেতিবাচক বাক্যকে ইতিবাচক করতে হবে। অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্যটি ইতিবাচক হলে প্রশ্নবাচক বাক্যটি হবে নেতিবাচক, আর অনুজ্ঞাবাচক বাক্যটি যদি নেতিবাচক হয় প্রশ্নবাচক বাক্যটি হবে ইতিবাচক। 2 নম্বর নিয়ম কি? 2 নম্বর নিয়ম হচ্ছে অনুজ্ঞাবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তরের সময় অনুজ্ঞাবাচক ক্রিয়ার রূপটি বর্জন করতে হবে। অনুজ্ঞাবাচক ক্রিয়ার রূপটি বর্জন করতে হবে। 3 নম্বর, প্রশ্নসূচক পদ যোগ করতে হবে। প্রশ্নসূচক পদ যোগ করতে হবে। আর 4, বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসাতে হবে। বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসাতে হবে। ঠিক আছে? ধরো তোমরা একটা অনুজ্ঞাবাচক বাক্য লেখো, দুর্জনকে দূরে রেখো। দুর্জনকে দূরে রেখো। তাহলে দেখো দুর্জনকে দূরে রেখো, এখানে দেখো তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে এই অনুজ্ঞাবাচক বাক্যটি ছিল হচ্ছে ইতিবাচক। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী কি হবে? ইতিবাচক বাক্যটিকে প্রশ্নবাচক বাক্যে আমাদের করে ফেলতে হবে নেতিবাচক। তাহলে দুর্জনকে দূরে রেখো, আমরা কি বলবো? দুর্জনকে দূরে রাখা কি উচিত নয়? দুর্জনকে দূরে রাখা কি উচিত নয়? তাহলে দেখো নেতিবাচক হলো। তারপর আমরা যে দ্বিতীয় নিয়ম বলেছি যে অনুজ্ঞাবাচক যে ক্রিয়া, সেই ক্রিয়ার রূপটি বর্জন করতে হবে। তাহলে দুর্জনকে দূরে রেখো, দেখো রেখো এই যে অনুজ্ঞাবাচক ক্রিয়ার রূপ, আমরা কিন্তু প্রশ্নবাচক বাক্যে সেটা বর্জন করেছি। তারপর আমরা কি করেছি? ওখানে আমরা একটা প্রশ্নসূচক পদ বসিয়েছি। ওই দুর্জনকে দূরে রাখা কি, বুঝতে পেরেছ? কি বসলো। আর সবার শেষে, বাক্যের শেষে আমরা প্রশ্নসূচক চিহ্ন বসিয়েছি। দূরে রাখা কি উচিত নয়? তাহলে অনুজ্ঞাবাচক থেকে প্রশ্নবাচক বাক্যে আমরা রূপান্তর করতে পারলাম। তোমরা এবার কয়েকটি আমি বাক্য বলছি, অনুজ্ঞাবাচক বাক্য, তোমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করবে। এবার কাজে লেগে যাও। এবার কাজে লেগে যাও। ছোট হইয়া সুখে থাকো। ছোট হইয়া সুখে থাকো। পাখিটাকে শিক্ষা দাও। পাখিটাকে শিক্ষা দাও। সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের। সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের। সকলেই দুর্গতের সেবা করে। সকলেই দুর্গতের সেবা করে। ঠিক আছে? তোমরা এই অনুজ্ঞাবাচক বাক্যকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করবে। এবার আমরা দেখব নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্যে রূপান্তরের নিয়ম। নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্যে রূপান্তরের নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে, আমাদের যে নির্দেশক বাক্য দেওয়া থাকবে অর্থ অনুসারে কি, কেমন, কিসের, আহা,
ভারী ইত্যাদি আবেগবাচক পদ ব্যবহার করতে হবে। ইত্যাদি আবেগবাচক পদ ব্যবহার করতে হবে। এবং এবং আবেগবাচক পদের পরে আবার কখনো বাক্যের শেষে আবেগ চিহ্ন বসাতে হবে। তাহলে কখনো আবেগসূচক পদের পরে কখনো বাক্যের শেষে আবেগ চিহ্ন বসাতে হবে। ঠিক আছে? ধরুন তোমরা লেখো একটা নির্দেশক বাক্য, লোকটি খুব দরিদ্র। লোকটি খুব দরিদ্র, নির্দেশক বাক্য। এবার আমরা যদি আবেগবাচক বাক্য, মানে যেখানে আমাদের করুণা, আমাদের বিস্ময়, আমাদের ঘৃণা, আমাদের বিরক্তি, আমাদের আনন্দ ইত্যাদি আবেগ প্রকাশ হয়, সেটাই তো আবেগবাচক বাক্য। তাই লোকটি খুব দরিদ্র, আমরা এটা আবেগবাচক বাক্য আমরা বলতে পারি, আহারে লোকটি কি দরিদ্র, আহারে লোকটি কি দরিদ্র। তাহলে যে আহারে কথাটি বসালাম, এই যে কি, এখানে কি যে বসালাম, কি, এই কি, আহারে, এগুলো আসলে এখানে আবেগবাচক পদ। কিটি কিন্তু প্রশ্নবাচক পদ নয়, এখানে আবেগবাচক পদ। আহারে লোকটি কি দরিদ্র, মানে আমাদের একটা করুণা প্রকাশ হচ্ছে, আমরা সহানুভূতি প্রকাশ করছি। আর আবেগবাচক বাক্য বোঝাবো কী করে? ওই লোকটি কি দরিদ্র, এই বাক্যের শেষে আমরা আবেগ চিহ্ন বসাবো। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি আমরা বলি দৃশ্যটি বড় চমৎকার, দৃশ্যটি বড় চমৎকার, এই নির্দেশক বাক্যকে যখন আমরা আবেগসূচক বাক্যে পরিণত করব, তাহলে আমরা বলতে পারি, আহা কি চমৎকার দৃশ্য, আহা কি চমৎকার দৃশ্য। এখানে দেখো, আমরা আহা এর পরে আমরা ওই আবেগ চিহ্নটি ব্যবহার করতে পারি, অর্থাৎ আহা তারপরে আবেগ চিহ্ন, তারপরে কি চমৎকার দৃশ্য, দৃশ্যের পর আমরা দাড়ি বসালাম। তাহলে নির্দেশক থেকে আবেগসূচক বাক্যে পরিবর্তন করার সময়, রূপান্তর করার সময় আমরা এক হচ্ছে ওই কি, কেমন, ভারী, কিসের, আহা, বুঝতে পেরেছ? এই আবেগ সূচক পদগুলোকে আমরা ব্যবহার করব। আর আবেগসূচক পদের পরে আবার কখনো বাক্যের শেষে আমরা আবেগ চিহ্ন বসাবো। ঠিক আছে? এবার আমি কিছু নির্দেশক বাক্য বলছি, তোমরা তাকে আবেগবাচক বাক্যে পরিণত করবে। ইহা অত্যন্ত পরিতাপের কথা, ইহা অত্যন্ত পরিতাপের কথা, এমন কথা বলা অনুচিত, এমন কথা বলা অনুচিত। ঘটনাটি বড় মর্মান্তিক, ঘটনাটি বড় মর্মান্তিক। সাঁতার জানলে ভয়ের কিছু নেই, সাঁতার জানলে ভয়ের কিছু নেই। ভারতবর্ষ বড় বিচিত্র দেশ, ভারতবর্ষ বড় বিচিত্র দেশ। অল্প পুঁথির কর্ম নয়, অল্প পুঁথির কর্ম নয়। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবার তোমরা সবার শেষে
জানবে আবেগবাচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়ম। আবেগ সূচক বাক্য থেকে নির্দেশক বাক্যে রূপান্তরের নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যে আবেগসূচক পদগুলিকে, অর্থাৎ ওই কি, কিসের, উহ, আহা, এই যে আবেগসূচক পদ, এগুলোকে আমাদের তুলে দিতে হবে। তুলে দিয়ে তার জায়গায় আমাদের বিশেষণ পদ বা কোনো বর্ণনাধর্মী পদ সেগুলোকে বসাতে হবে। আর ওই আবেগ চিহ্ন সেগুলোকেও ব্যবহার করা যাবে না। আবেগ চিহ্ন ব্যবহার করা যাবে না। বাক্যের শেষে পূর্ণচ্ছেদ বসবে। বাক্যের শেষে পূর্ণচ্ছেদ বসবে। ধরো একটি আবেগবাচক বাক্য, কি মিষ্টি আম। কি মিষ্টি আম। তাহলে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী ওই আবেগবাচক পদটিকে তুলে দিতে হবে, অর্থাৎ ওই যে কি, তার জায়গায় কি বসবে বললাম, সাধারণ বিশেষণ বা বর্ণনাধর্মী পদ। তাহলে আমটি খুব মিষ্টি, তাহলে কি তুলে দিলাম, আবেগবাচক পদ। সেখানে আমরা কি করলাম, খুব, সাধারণ বিশেষণ মিষ্টি, আমটি খুব মিষ্টি, সাধারণ বর্ণনাধর্মী পদ খুব বসালাম। বুঝতে পারছো? আর কি মিষ্টি আম, সেখানে আমের শেষে ছিল হচ্ছে আবেগ চিহ্ন, আর আমটি খুব মিষ্টি যখন আমরা ওই আবেগবাচক থেকে নির্দেশকে পরিণত করলাম তখন সেখানে আমরা বসালাম হচ্ছে পূর্ণচ্ছেদ, দাড়ি বসালাম। বুঝতে পারছো? কি লজ্জা, আবেগবাচক বাক্য। তাহলে আমরা কি বলবো, এ খুব লজ্জার কথা, এ খুব লজ্জার কথা। তাহলে দেখো কি তুলে দিলাম, আজ কি আনন্দ, তাহলে আজ বড় আনন্দ। তাহলে আবেগসূচক পদ তুলে দিতে হবে, সেখানে সাধারণ বিশেষণ বা বর্ণনাধর্মী পদ ব্যবহার করতে হবে। ওই যে খুব, বড়, এই সাধারণ বর্ণনাধর্মী পদ ব্যবহার করব আমরা, এবং আবেগ চিহ্ন তুলে দিয়ে আমরা বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসাবো। এবার আমি কয়েকটি আবেগবাচক বাক্য বলছি, তোমরা নির্দেশক বাক্যে রূপান্তর করবে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কেমন জব্দ, কেমন জব্দ। কি মিষ্টি বাঁশির সুর, কি মিষ্টি বাঁশির সুর। সেই রাত্রি কি ভয়ানক, সেই রাত্রি কি ভয়ানক। এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে, এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে। ঠিক আছে? তাহলে তোমরা আমাদের এতদিনের আলোচনায় তোমরা বাক্য সম্পর্কে একদম সামগ্রিক যে ধারণা তা লাভ করলে। বাক্য কাকে বলে তোমরা জেনেছ, বাক্য নির্মাণের শর্ত জেনেছ, বাক্যের উপাদান তোমরা জেনেছ, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ তোমরা জেনেছ, বাক্যের গঠনগত রূপান্তর তার নিয়ম তোমরা জেনেছ, বাক্যের অর্থভিত্তিক যে শ্রেণীবিভাগ তা জেনেছ, এবং এই দুটি পর্বের আলোচনায় বাক্যের অর্থভিত্তিক যে রূপান্তর তার নিয়ম তোমরা উদাহরণের সাহায্যে তোমরা
আশা করি বুঝতে পেরেছ। এখানেই আমাদের বাক্য অধ্যায় শেষ হলো।